সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রচণ্ড গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা। জ্বালানি সংকটে নারায়ণগঞ্জে অলস পড়ে আছে লাইটারের জাহাজ, পণ্য পরিবহনে বিঘ্ন। 24 ঘন্টায় হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 847 শিশু। দেশের বিভিন্ন জেলায় প্রচণ্ড গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। চরম ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা, বিশেষ করে রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তাদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে নেই বিদ্যুৎ। এভাবেই প্রস্তুতি নিতে হচ্ছে গাইবান্ধার এসএসসি পরীক্ষার্থীদের। বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি লোডশেডিং এর ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। বিদ্যুতের কারণে আমাদের পড়াশোনা করতে অসুবিধা হতেছে। বিদ্যুৎ আসে 5 মিনিট থেকে আবার চলে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ আসে না। রাতে 2-3 বার করে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যায় মানে 1 ঘন্টা ছাড়া আসতেছে না। আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে। 6-7 বার কারেন্ট গেছে, আধা ঘন্টা থাকে না। তারপর আমার চোখে সমস্যা, পড়তে অনেক কষ্ট হচ্ছে। পটুয়াখালীতে ভ্যাপসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে 4 থেকে 5 বার আর রাতে 6 থেকে 7 বার করে লোডশেডিং এর কারণে অতিষ্ঠ সাধারণ মানুষ। চরম ভোগান্তিতে পড়েছে জেলার 25,000-এর বেশি এসএসসি পরীক্ষার্থী। বারবার কারেন্ট যাচ্ছে, পড়তে সমস্যা হচ্ছে, ফ্যান চলতেছে না, কারেন্ট নাই, গরম লাগতেছে। পরীক্ষা চলাকালীন যদি এরকম বারবার কারেন্ট নিয়ে যাওয়া হয় তাহলে তো আমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে অনেক কষ্ট হয়ে যাবে। আমাদের পড়াশোনার সমস্যা হচ্ছে, গরমে পড়া যাচ্ছে না, দিনের বেলা কারেন্ট যাচ্ছে, রাতের বেলা পড়তে বসছি, কারেন্ট যাচ্ছে। নড়াইলে ফিলিং স্টেশনের জেনারেটর নষ্ট থাকায় বিদ্যুৎ চলে গেলে তেল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে বিদ্যুৎ ফেরার অপেক্ষায় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। গত 1 সপ্তাহ ধরে তাপদাহে অতিষ্ঠ চুয়াডাঙ্গাবাসী। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। দেশে জ্বালানি সংকটে সাধারণ মানুষের জীবন এখন দুর্বিষহ, সাথে বেড়েছে সব ধরনের পরিবহন ভাড়া। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামে। এই অবস্থায় ভারসাম্যহীন আয় ও ব্যয়ের চাপে নিম্ন ও মধ্যবিত্তরা। রাজধানীর রাজারবাগ ফিলিং স্টেশনের এই দীর্ঘ লাইনে বলে দিচ্ছে পরিস্থিতির ভয়াবহতা। জ্বালানির জন্য এই সংকট শেষ হবার নয়, এটি এখন ঢাকার প্রতিদিনের নিয়মিত চিত্র। দীর্ঘ 11 ঘন্টা অপেক্ষার পর ফিলিং স্টেশনে পৌঁছেছে তেলবাহী এই গাড়ি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তেল বিক্রিও সীমিত পরিসরে চলছে। বৈশ্বিক জ্বালানি সংকটের আঁচ লেগেছে এখন সাধারণ মানুষের জীবনে। যখন ডিউটি থেকে আসি তখনও ছেলে ঘুমায়, আবার যখন ডিউটি থেকে বাসায় যাই তখনও ছেলে ঘুমায়। এর ছাড়া মনে করেন যে দৈনন্দিন যে বাজারে যে যাওয়া আসাটা সেটাও আমাদের হচ্ছে না। আমি আসছি 6টার দিকে, সকাল 6টায়। 6টায় আসছে, এখন বাজে মাত্র 11টায়। আজকে ভোর 4টার সময় আসছি। গত কয়েকদিন আগে আমি আসছি রাত্রে 10টায় আর দিনের 11টায় গেছি। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় অসহায় তারা। ডিজেল নিতাম 9,000, এমন হতে পারতো আমি প্রতিদিন 9,000 পেট্রোলও পেতাম। সেইখানে আমার বরাদ্দ এখন দেয় 4,500। 11:30টা থেকে অপটেন 4,500 পাই। সেটা অতি জোর হলে 3টা 4টা, হাইস্ট 5টার সময়, বিকাল 5টার সময় শেষ হয়ে যায়। সংকট মোকাবেলায় নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে স্বস্তি কবে ফিরবে সেই অপেক্ষায় পুরো দেশ। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় আজও জ্বালানি তেলের সংকট দেখা গেছে। পাম্পগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে তেল পাচ্ছেন না গ্রাহকরা। দাম বাড়লেও দিনাজপুরের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। রাতভর মোটরসাইকেল রেখে জ্বালানির অপেক্ষায় থাকছেন অনেকে। গাইবান্ধায় অবৈধভাবে পরিবহনের সময় 425 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে নওগাঁয় শুরু হয়েছে ইরি বোরো ধান কাটার মৌসুম। ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র ব্যবহার করতে প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না কৃষকরা। এই জন্য চরম ভোগান্তিতে পড়েছেন নওগাঁর কৃষকরা। পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও তেল পাচ্ছেন না তারা। দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে রক্ষা পেতে অনেক মোটরসাইকেল চালক ফুয়েল ট্যাঙ্ক খুলে পাম্পে তেল নিতে আসছেন।
এদিকে জ্বালানি সংকটে নারায়ণগঞ্জে অলস পড়ে আছে অসংখ্য পণ্যবাহী লাইটারের জাহাজ। এতে পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে, ফলে বাড়ছে দ্রব্যমূল্য। এদিকে পণ্য খালাস না হওয়ায় সমুদ্র বন্দরের বহির্নোঙরে বেশি সময় থেকে মাদার ভেসেলগুলোকে দিতে হচ্ছে অতিরিক্ত মাশুল। চট্টগ্রামের মাদার ভেসেল থেকে নারায়ণগঞ্জে পণ্য পরিবহন করে প্রায় 250টি লাইটারেস জাহাজ। জ্বালানি সংকটে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে 50টিতে। ফলে সময়মতো পণ্য খালাস করা যাচ্ছে না, যার প্রভাব পড়ছে দ্রব্যমূল্যের বাজারে। তেল না পেয়ে নারায়ণগঞ্জে অলস পড়ে আছে অসংখ্য লাইটারেস জাহাজ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী সহ আমদানিকারকেরা। লাইটারেস জাহাজ না মেলায় বড় জাহাজগুলোকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে, ফলে বাড়ছে মাশুল। লাইটারেস জাহাজ মালিকরা বলছেন, জ্বালানি সংকট নিরসন চেয়ে লাইটারেস জাহাজ মালিকদের সংগঠনের পক্ষ থেকে 2 দফায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছে, তবে কোনো সুরাহা মেলেনি। অনেক জাহাজ লাইটার তেলের অভাবে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত সেলিং করতে পারে না, চিটাগাংয়ের দিকে মুভ করতে পারে না। ভেসেলগুলো আসতে পারতেছে না, না আসার কারণে আমাদের কোম্পানির কাজকামও বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে তেল নাই, জাহাজ যখন আজকে খরিদ করছি 3 দিনে আসার কথা, 7 দিন, 10 দিন, 15 দিন হয়ে যায়, জাহাজ লাইটারই পায় না, লাইটারই হইতেছে না। জ্বালানি সংকট নিরসনে সরকার দ্রুত ব্যবস্থা নিবে বলে আশা বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের। নারায়ণগঞ্জে প্রতিদিন এখানে একেবারে সাহাঘাট থেকে কাশপুর পর্যন্ত অলমোস্ট প্রায় 200 থেকে 250 লাইটারেস জাহাজে পণ্য পরিবহন নিয়ে দাঁড়ায় থাকতো, কিন্তু তেলের সংকটের কারণে বর্তমানে আমাদের এখানে 50 থেকে 60টা জাহাজের বেশি আর দেখা যাচ্ছে না। জ্বালানি সংকটটা যাতে অতি দ্রুত নিরসন করা হয় সেই ব্যাপারে সরকার যথেষ্ট ব্যবস্থা নেবেন বলে আশা করছি। দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং খাদ্যদ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখতে লাইটারেস জাহাজের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের দাবি ব্যবসায়ীদের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে 1 শিশু এবং হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়। এ নিয়ে গত 15 মার্চ থেকে হামে মোট 39 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 194 জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়। একই সময় হামে আক্রান্ত হয়েছে 125টি শিশু, আর হাসপাতালে ভর্তি হয়েছে 847 জন। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট 28,334টি শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 18,845টি শিশু। তাদের মধ্যে 4,059 জনের হাম শনাক্ত হয়, আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা 15,728। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন দল বিএনপি মনোনীত 36 প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই শেষে কমিশন তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে। কারো অভিযোগ থাকলে আগামী 26 এপ্রিলের মধ্যে ইসিতে আপিল করা যাবে। এদিকে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে মনোনীত সুলতানা জেসমিন জুইয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছিলেন। তবে সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট মনোনীত এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আগামী 5 মে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই দিন ঠিক করে। মামলার সব আসামি পলাতক রয়েছে। তাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে আদালত। গত 19 এপ্রিল মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানায় প্রসিকিউশন। এর আগে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে আজও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীদের একাংশ। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শতাধিক আইনজীবী মিছিলে অংশ নেন। এ সময় তারা বলেন, ভার্চুয়ালি বিচার কাজে মামলা নিষ্পত্তি কম হয়, বিচার প্রক্রিয়া স্থবির হয়ে পড়ছে।
তেল, গ্যাস বা অন্যান্য সংকট অতিক্রম করে আদালত চালু রাখার আহ্বান জানান তারা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কালো পতাকা কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। একটা দেশের বিচার বিভাগ হচ্ছে তার আইনের শাসন, মানবাধিকার, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জায়গা। সুতরাং এটা তেল, গ্যাস বা অন্যান্য সংকটকে অতিক্রম করেও এটাকে চালু রাখতে হবে। যদি আগামী সপ্তাহের মধ্যে নিয়মিত কোর্ট চালু না হয়, সেই ক্ষেত্রে আমরা আগামী 28 তারিখ মঙ্গলবার বেলা 1টার সময় কালো পতাকা সহ অবস্থান কর্মসূচি পালন করব। এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ওয়াসার লাইনে কাজ করার সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। ফায়ার সার্ভিস জানিয়েছে ভোর 4টার দিকে এক্সেস রোড সিঙ্গাপুর মার্কেটের সামনে ওয়াসার কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই সময় রাকিব ও তুষার নামে 2 শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত 2 শ্রমিক এরশাদ ও সাগরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। করোনার সময় গ্রামে গিয়ে নার্সারি গড়ে সফল হয়েছেন শরীয়তপুরের সাইফুজ্জামান সুমন। বাড়ির আঙিনার 30 শতক জায়গায় গড়ে তোলা নার্সারিতে প্রায় 400 প্রজাতির দেশি বিদেশি চারা পাওয়া যাচ্ছে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়ার বাসিন্দা সাইফুজ্জামান সুমন ঢাকার সরকারি বাংলা কলেজ থেকে স্নাতক শেষ করে ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানে চাকরি করেন। করোনার সময় চাকরি ছেড়ে চলে যান গ্রামে। প্রথমে ছাদ বাগান এবং পরে বাণিজ্যিকভাবে নার্সারি করেন। পরিবার ও স্বজনদের নেতিবাচক মন্তব্য উপেক্ষা করে মাত্র 130 টাকা পুঁজি নিয়ে গড়ে তোলেন তালুকদার এগ্রো নার্সারি। 5 বছরের ব্যবধানে এখন যার বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা। এখানে দুর্লভ ও দামি ফুল, ফল, কাঠ ও ঔষধি সহ প্রায় 400 প্রজাতির গাছের চারা পাওয়া যায়। নার্সারিতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, বিভিন্ন প্রকার গাছ আছে। ছোট আকারে শুরু করছিল তাদের আর কি বাড়ির ছাদে। আমার ওই নিচে কোথাও দিয়ে দেন, আমার ওই জমিনের ভিতরে আমি করতে থাকি। উপজেলার যে কৃষি অধিদপ্তর রয়েছে সেখান থেকে যেন তার প্রতি দৃষ্টি নেওয়া হয়। নার্সারির মালিক সুমন বলছেন হতাশা থেকে নার্সারি পেশা বেছে নিয়েছেন তিনি, অথচ সেটাই তাকে সফলতা এনে দিয়েছে। সরকার যদি বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে এই মানসিক স্কিল ডেভেলপমেন্টটা করতে পারতো বাংলাদেশের, তাহলে অনেক তরুণ বেকার, শিক্ষিত তরুণ বেকার এই কাজে আসতো। সুমনের মতো নার্সারি মালিকদের নানা পরামর্শ দিয়ে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। প্রয়োজনে যদি আসে কোনো পরামর্শ চান, আমাদের সরকারের পক্ষ থেকে যদি কোনো সাহায্য করার সুযোগ থাকে আমরা সেই ধরনের সহযোগিতা করব। তিনি জানান নার্সারি বাড়লে বনায়ন কর্মসূচি সফল হবে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। আশুলিয়ায় 7ম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত নঈম জং নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে আশুলিয়ার কবিরপুরের বাংলাদেশ বেতারের আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। জানা গেছে গ্রেপ্তার ও পলাতক 2 আসামি বাংলাদেশ বেতারের 3য় শ্রেণীর কর্মচারী। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আসামি নঈমকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। পুলিশ জানায় আশুলিয়ার কবিরপুরের বাংলাদেশ বেতারের আবাসিক এলাকায় অনুপ্রবেশের অভিযোগে 7ম শ্রেণীর এক ছাত্রীকে আটকে রেখে লাঠি দিয়ে মারধর করেন বাংলাদেশ বেতারে কর্মরত নঈম জং ও লোকমান নামে 2 কর্মচারী। আমরা এই ঘটনায় 2 জনকে আইডেন্টিফাই করতে সক্ষম হই। তার ভিতরে আজকে আমরা একজনকে হেফাজতে নিয়েছি আর আরও একজন পলাতক আছে। এই বিষয়ে মামলা হয়েছে, আমরা কোর্টে আসামিকে সোপর্দ করব। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত প্রথম দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে 294টি আসনের মধ্যে প্রথম দফায় 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ চলছে, যেখানে প্রায় 3,60,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কোনো ধরনের বিরতি ছাড়াই ভোট চলার কথা স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত। সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত ও দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোট কেন্দ্রে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আধা সামরিক বাহিনীর পাশাপাশি প্রথমবারের মতো বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সেনা সদস্য মোতায়েন করা হয়। ভোট গ্রহণ শুরু হওয়ার আগের রাতে রাজ্যের বেশ কিছু স্থানে উত্তেজনা ও বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইরানের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা শুক্রবারের মধ্যেই শুরু হওয়া সম্ভব বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন আগামী 36 থেকে 72 ঘন্টার মধ্যে আলোচনা শুরু হতে পারে। এ বিষয়ে নিউ ইয়র্ক পোস্ট ট্রাম্পের অবস্থান জানতে চাইলে খুদে বার্তায় এটি সম্ভব বলে জানান তিনি। তবে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার হলে এবং সব ফ্রন্টে ইসরায়েলি কর্মকাণ্ড বন্ধ হলেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী থেকে 2টি জাহাজ জব্দ করে ইরানের উপকূলে নিয়ে গেছে IRGC। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় এক নারী সাংবাদিক সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় দেশটিতে চলমান যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 2 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনার গুলিতে আরও 4 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে বুধবার উত্তর গাজা উপত্যকার জাবালিয়াতে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং আরও 4 জন আহত হয়েছেন। এছাড়া আগের হামলায় আহত আরেকজন ফিলিস্তিনি বুধবার মারা গেছেন। স্থানীয়রা জানিয়েছেন সীমান্ত বরাবর অবস্থানরত ইসরায়েলি সামরিক যান থেকে গাজা শহরের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে কামানের গোলাবর্ষণ ও ভারী গুলি বর্ষণ করা হয়েছে। এছাড়া ইসরায়েলি সামরিক যানগুলো দক্ষিণ গাজার খান ইউনিসেও ব্যাপক গোলাবর্ষণ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে 2025 সালের 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি হামলা ও গুলিতে 786 জন ফিলিস্তিনি নিহত এবং 2217 জন আহত হয়েছেন। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রচণ্ড গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, ভোগান্তিতে SSC পরীক্ষার্থীরা। জ্বালানি সংকটে নারায়ণগঞ্জে অলস পড়ে আছে লাইটারের জাহাজ, পণ্য পরিবহনে বিঘ্ন। 24 ঘন্টায় হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 847 শিশু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।